মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে কমপ্লিটিং সেন্টেন্স এটা আমরা কিভাবে পেলাম। সরকার ইতিমধ্যেই তোমরা অবশ্যই অবহিত হয়েছ যে কোভিড-19 উপলক্ষে 2020 সালে সরকার অটোপাস দিয়েছে। এই অটোপাসটাকে বিশেষভাবে মূল্যায়িত পরীক্ষার ফলাফল প্রদান এই হিসাবে সরকার প্রকাশ করতে চাচ্ছে। যাই হোক, আমাদের বিষয় 2020 সাল নয়, আমাদের বিষয় 2021 সাল। 21 সালের তোমরা পরীক্ষার্থী। 21 সালে তোমাদের এই পরীক্ষাটা একটা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সংক্ষিপ্ত সিলেবাস আমি আমাদের টিচার্স প্যানেলে দিয়েছি, তোমরা নিশ্চয়ই সেটা পেয়েছো। তো সেই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে একটা আইটেম আছে, সেটার নাম হলো কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লোজেস অ্যান্ড ফ্রেজেস। তার মানে সুইটেবল ক্লোজেস অ্যান্ড ফ্রেজেস এই আইটেমটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আছে। কাজেই এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। আমরা চিটাং বোর্ডের জন্য 2019 সালে যেটা আসছিল, তাহলে 20-21 বেজর ইয়ারের জন্য সেটা ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এই বেজর ইয়ারের জন্য চিটাং সিলেবাসের 2019 সালের ঢাকা বোর্ডের প্রশ্নের নং সিরিয়াল অনুসারে কোশ্চেন নাম্বার 4 তোমাদের কাছে যদি বই থাকে এটা বের করতে পারো। চিটাং বোর্ড 2019, খাতায় লিখো সবাই, চিটাং বোর্ড 2019 কমপ্লিটিং সেন্টেন্স উইথ ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস। সবাই লিখো। এবং আমি কিছু এক্সাম্পল বলবো, সেগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হবে, তোমার বাকি অংশ কমপ্লিট কিভাবে করতে হবে, সেই সিস্টেমটাও আমি তোমাদেরকে বলে দেব। তাহলে আমরা 2019 সালের চিটাং বোর্ডের প্রশ্নটা দেখি। মাই ডিয়ার লার্নার্স, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ডের প্রশ্ন নং 4 নম্বর প্রশ্নে উল্লেখ আছে, কি উল্লেখ আছে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লোজেস অর ফ্রেজেস। তাহলে প্রথমেই আছে, আমরা এক্সাম্পল শুরু করে দিলাম, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এর বাংলাটা হচ্ছে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। সো টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনের সাথে সামঞ্জস্য রক্ষা করতে হলে কি করতে হবে আমাদের? টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন, বর্তমান বিশ্বায়নের পদ্ধতির সাথে, কিপ পেস উইথ মানে তাল মিলিয়ে চলা, বর্তমান বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের কি করতে হবে? আমাদের উই মাস্ট, আমরা দিতে পারি উই মাস্ট লার্ন ইংলিশ, হয়ে গেল। আর শিক্ষার্থীরা, তোমরা ড্যাশ বা শূন্যস্থান বা সেন্টেন্সের বাকি অংশ যে পূরণ করবে, সেখানে সহজ সহজ ফ্রেজ ব্যবহার করলেই হয়। ফ্রেজ মানে কি? মানে পার্ট অফ এ সেন্টেন্স। ওই ক্লোজ মানেই হলো পার্ট অফ এ সেন্টেন্স আর কি, নট এ কমপ্লিট সেন্টেন্স। তাহলে আমরা বেশিরভাগ পার্ট তো দেওয়াই থাকবে, আমরা দ্বিতীয় অংশটা শুধু পূরণ করব এবং আমরা সংক্ষিপ্ত অথবা সহজ সরল চিন্তা করব। তাহলে প্রথমটাই হবে, সো টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে হলে উই মাস্ট লার্ন ইংলিশ। ড্যাশের জায়গায় তুমি দিয়ে দিলা উই মাস্ট লার্ন ইংলিশ। এটা খুবই সহজ,
সবার মনে থাকবে। তাহলে এ নাম্বারে আমরা কি দিলাম? উই মাস্ট লার্ন ইংলিশ। এখন তোমরা যদি অন্য কেউ বলো যে স্যার আমি যদি এটা লিখি উই শুড লার্ন ইংলিশ, হ্যাঁ তাহলেও হবে। অর্থের সাথে মিল রেখে যে কোনো বাক্যাংশ ব্যবহার করলে সেটা কারেক্ট হতে পারে, কিন্তু অর্থের সাথে মিল রাখতে হবে। উই মাস্ট লার্ন ইংলিশ। অথবা কেউ যদি লিখো উই মাস্ট লার্ন স্পোকেন ইংলিশ, হ্যাঁ তাহলেও হবে। আচ্ছা, এরপরে আমরা বি নম্বরে যাব। বি নম্বরে কি আছে দেখো সবাই, আই অ্যাম অ্যান আর্লি রাইজার। দেখো সাধারণত দুইটা সেন্টেন্স থাকে, শূন্যস্থানে কি বসবে তা আমরা পুরো সেন্টেন্স পড়ে অর্থ অনুসারে ফিল আপ করবো। তা আই অ্যাম অ্যান আর্লি রাইজার, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আচ্ছা, তারপরে কি? আই অ্যাম ইউজ টু, আমি অভ্যস্ত। ইউজ টু মানে হলো অভ্যস্ত। তা আমি কি কাজে অভ্যস্ত? আই অ্যাম ইউজ টু, আই অ্যাম ইউজ টু টেকিং এক্সারসাইজ ইন দ্য মর্নিং, অথবা ওয়াকিং ইন দি মর্নিং। ওয়াকিং ইন দি মর্নিং, আই অ্যাম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। তাহলে ইউজ টু এটার পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তোমাদের আমি সম্ভবত যখন কোভিড-19 ছিল না তখন বোধহয় তোমাদের 2 মাস বা কয়েক মাস ক্লাস হয়েছিল, সেখানে আমি বলেছি যে কিছু কিছু ফ্রেজ আছে, যেমন গেট ইউজ টু বি ইউজ টু, উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, অ্যাকাস্টম টু, এরকম কিছু কিছু ফ্রেজ এডিয়ামস আছে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে ইউজ টু বি ইউজ টু, তার মানে টু বি হলো অ্যামিজার ওয়াজ ওয়ার, তাহলে এখানে অ্যাম আছে। তাহলে আই অ্যাম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেহেতু আমি আগের লাইনে দেখো, যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠি, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠি আমি অভ্যস্ত। কী কাজে অভ্যস্ত? সকালবেলা একটু হাঁটতে আমি অভ্যস্ত, বা আমি সকালবেলা এক্সারসাইজ করতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু টেকিং এক্সারসাইজ ইন দ্য মর্নিং। অত ইন দ্য মর্নিং না দিলেও হবে, আই অ্যাম ইউজ টু টেকিং এক্সারসাইজ। অথবা দিতে পারো আই অ্যাম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। আই অ্যাম ইউজ টু, তাহলে বি নম্বরে দিতে পারি ওয়াকিং ইন দ্য মর্নিং। এটা সবচেয়ে ভালো হয়। তোমাদের এখানে কঠিন শব্দ একটাও নাই। তোমরা যদি এটা লিখো ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং শব্দটার বানান ভুল হবে না। আমরা এমন ফ্রেজ বা এমন ক্লোজেস বাছাই করব যেখানে কঠিন শব্দ থাকবে না এবং আমাদের বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে প্রথম দুইটা, এটা যদি আসে তোমাদের সহজ প্রশ্ন হবে, এটা যদি আসে তাহলে একটার জন্য 1 নম্বর পেয়ে গেলা। আমরা 3 নম্বরে চলে যাব। সি নম্বরের লাইনটা দেখো। সি নম্বরে কি আছে? ইউ আর গেটিং ফ্যাট। ইউ আর গেটিং ফ্যাট মানে কি? তুমি একটু কি ফ্যাট হয়ে যাচ্ছ, তুমি একটু মানে মোটা হয়ে যাচ্ছ। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, তুমি যদি তোমার এই ওয়েট কিছু কমাতে চাও, তার মানে তোমার ওয়েট একটু বেড়ে যাচ্ছে। তুমি যদি ওয়েট কিছু কমাতে চাও, হ্যাঁ, ইউ আর গেটিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছ। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, তুমি যদি তোমার ওয়েট একটু কমাতে চাও, ইউ হ্যাভ টু কন্ট্রোল ডায়েট। এটা দিতে পারি, কমা আছে কিন্তু। তাহলে ইফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া আছে, আর দ্বিতীয় অংশ কিন্তু অবশ্যই মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ হবে, অর্থাৎ বাক্যের প্রধান অংশ। সেখানে সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। তাহলে তুমি যদি ওয়েট কমাতে চাও, ইউ হ্যাভ টু কন্ট্রোল ডায়েট, তোমাকে ডায়েট কন্ট্রোল করতে হবে। অথবা ইউ হ্যাভ টু টেক এক্সারসাইজ রেগুলারলি, ইউ হ্যাভ টু টেক এক্সারসাইজ রেগুলারলি। তাহলে আমরা কি বলছি? ইউ হ্যাভ টু কন্ট্রোল ডায়েট, এটা দিতে পারি।
অথবা তাহলে আমরা ইউ ব্যবহার করব কেন? কারণ ইফ ইউ, এই যে সেন্টেন্স শুরু হয়েছে ইউ দিয়ে, তাহলে তুমি যদি ওয়েট কমাতে চাও তোমাকে ডায়েট কন্ট্রোল করতে হবে। ইউ হ্যাভ টু কন্ট্রোল ডায়েট, অথবা ইউ হ্যাভ টু টেক এক্সারসাইজ। তাহলে কোনটা সোজা লাগে? ইউ হ্যাভ টু কন্ট্রোল ডায়েট, এটা দিয়ে দেই। ইউ হ্যাভ টু কন্ট্রোল, CONTROL, কন্ট্রোল ডায়েট, DIET। এখানেও কঠিন শব্দ একটাও নাই। আমরা এখন ডি নাম্বারে যাব। ডি নাম্বার দেখো, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। প্রথম অংশ কিন্তু ভালো করে বুঝতে হবে। অর্থ না বুঝে আন্দাজে যদি তুমি কমপ্লিটিং সেন্টেন্স করতে থাকো তাহলে দেখা যায় প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের মিল থাকবে না, সেক্ষেত্রে কিন্তু নম্বর পাওয়া যাবে না। প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের মিল থাকতে হবে, অর্থপূর্ণ হতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে শুরু করলাম? কি ডি নাম্বারে চলে আসছি আমরা। ডি নাম্বারে আছে মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। আমাদের দেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত। পরের লাইন, দে ডু নট নো, তারা জানে না। হাউ, তারা কি জানে না? ডি নাম্বারে দে ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। একদম সহজ, তোমাদেরকে আগেই বলেছি যে সেন্টেন্সের অসমাপ্ত অংশ সম্পন্ন করার জন্য তুমি খুব সহজ সরলভাবে চিন্তা করবে, কঠিন চিন্তা করার দরকার নাই। বিশাল একটা সেন্টেন্স দিয়ে দিলাম, তার মধ্যে 2-3টা ভুল হলো, কোনো লাভ নাই। তুমি নিচের ক্লাসের সহজ সরল সেন্টেন্স লিখে দাও, আমি আশা করি তোমার সেন্টেন্স কারেক্ট হবে। আচ্ছা, তাহলে আমরা ডি নাম্বারে চলে আসছি। আবার আমি বলতেছি যে মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, আমাদের দেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত। দে ডু নট নো, সেই অশিক্ষিত মানুষগুলো জানে না। কি জানে না? চিন্তা করো। দে ডু নট নো, একদম সহজ করে চিন্তা করো, কঠিন শব্দ ইউজ করা যাবে না। কারণ কি? কারণ বানান ভুল হবে। তাহলে দে ডু নট নো, তারা জানে না। কি জানে না? হাউ টু রিড অ্যান্ড রাইট। হাউ তো লেখাই আছে, দে ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। তাহলে তোমরা সবাই লিখো এটা, দে ডু নট নো লেখা আছে, তুমি শূন্যস্থানের জায়গায় লিখবা হাউ টু রিড অ্যান্ড রাইট। এখানে কঠিন শব্দ একটাও নাই। কাজেই এরকম সহজ সহজ সেন্টেন্স দিয়ে তোমরা যদি সেন্টেন্সটা কমপ্লিট করো তাহলে তোমাদের এখানে ফুল মার্কস চলে আসবে। দে ডু নট নো, তারা জানে না হাউ টু রিড অ্যান্ড রাইট, এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আমরা ই নাম্বার লাইনে চলে যাব। ই নাম্বার লাইনে কি আছে? উইমেন কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন অফ আওয়ার কান্ট্রি। তার মানে কি? অর্থ বুঝতে হবে। অর্থ না বুঝে আন্দাজে করার চেষ্টা করলে হবে না। অন্ধকারে হাতড়ালে সমস্যা হয়, অন্ধকারে হাতড়ানো যাবে না। তাহলে আবার শোনো, ই নাম্বার লাইনে আমি রিপিট করি, উইমেন কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। জনসংখ্যা যদি 16 কোটি হয় তাহলে নারীর সংখ্যা হচ্ছে 8 কোটি, আর পুরুষের সংখ্যা কত? 8 কোটি। তাহলে এখানে যেটা বলতে চায় যে 8 কোটি মানুষ কাজ করবে, তারা উপার্জন করবে, আর বাকি 8 কোটি মানুষ কি করবে? তারা ঘরে বসে থাকবে? ন, তাহলে দেশের উন্নতি সম্ভব না। বর্তমান জগতে সবাই যদি ইনকাম ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত না হয় তাহলে সেই ফ্যামিলি কখনো ডেভেলপ করতে পারবে না। যেমন একটা ফ্যামিলিতে 6 জন মানুষ, ইনকাম করে মাত্র একজনে, আর 5 জন কোনো ইনকাম নাই। এই রকম ফ্যামিলি ডেভেলপ করবে না। যদি এমন হয় এই ফ্যামিলিতে 3 জনই ইনকাম করে,
আর দুইটা বাচ্চা বা বড় ছেলেটা বা বড় মেয়েটা সেও ইনকাম করে, তাহলে সেই ফ্যামিলি ডেভেলপ করবে। মানে 6 জনের মধ্যে 3জনই ইনকাম করতেছে, হয়তো 2জনের টাকা খরচ হচ্ছে, একজনের টাকা খরচ হচ্ছে, তাহলে বাকি টাকা সেভ করতে পারতেছে। 10 বছরে এভাবে সেভ করার পর সে দেখা যায় স্বাবলম্বী হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু সেটাই বলেছে, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। তাহলে নো প্রোগ্রেস ইজ পসিবল, কোনো উন্নয়ন সম্ভব নয়। হ্যাঁ, কোনো উন্নয়ন সম্ভব নয়। কি জন্য? এখানে দিতে পারি আনলেস উইমেন ওয়ার্ক ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন। আনলেস মানে যদি না, উইমেন ওয়ার্ক, পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে মহিলারা যদি কাজ না করে তাহলে উন্নয়ন সম্ভব নয়। অথবা কি দিতে পারি, উইদাউট উইমেন্স পার্টিসিপেশন ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক, এটা কঠিন হয়ে যায়। আরেকটা দিতে পারি, আনলেস উইমেন ওয়ার্ক শোল্ডার টু শোল্ডার উইথ মেন, দরকার নাই, আমরা দেব আনলেস উইমেন ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন। তোমরা তাহলে সবাই লিখো, আনলেস উইমেন ওয়ার্ক, আনলেস উইমেন ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, যদি না মহিলারা হাতে হাত মিলিয়ে পুরুষের সাথে একত্রে কাজ না করে, তাহলে ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন, পুরুষের সাথে, উইথ মেন মানে পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। ধরে নাও একটা ব্যাংক, ব্যাংকে আমাদের পলাশী বুয়েট শাখা, এখানে মোট অফিসার আছে 18 জন। তা 18 জনের মধ্যে দেখা যায় যে মহিলারা আছে মাত্র 6 জন। তো তারা একত্রে পুরুষের পাশাপাশি কাজ করতেছে। তাহলে যে 6 জন কাজ করতেছে মহিলা, ওই ফ্যামিলিতে, ওই 6 জনের ফ্যামিলিতে হাজব্যান্ডও ইনকাম করে, সেও ইনকাম করে, কিন্তু 2জনের টাকা খরচ হয় না। মাসে মাসে দেখা যায় একজনের টাকা থেকে যায়, তার মানে প্রতি মাসে 50,000 টাকা, 50,000 টাকা প্রতি মাসে সেভ হয়। তাহলে সেই ফ্যামিলি তো অবশ্যই উন্নতি লাভ করবে, এই কথাই কিন্তু এখানে বলেছে। তাহলে আমরা কততে যাচ্ছি? আমরা তাহলে চলে আসছি ই নাম্বারে। ই নাম্বারে কি লিখলাম? আনলেস উইমেন ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন। অথবা কারো যদি পুরোটা মনে না থাকে দিতে পারে আনলেস উইমেন ওয়ার্ক, তা দিলেও হবে যদি মনে না থাকে ইন দিস কেস। আচ্ছা, এরপরে এফ নাম্বারে চলে আসো। এফ নাম্বারে আছে, দেখো এখানে তোমাদের সামনেও বই আছে, এখানেও দেখা যাচ্ছে, যদিও নেটের কারণে কিছুটা অস্পষ্ট মনে হচ্ছে। তাহলে ই নাম্বারে হলো, এফ নাম্বারে হচ্ছে অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ, অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ। একজন আনহেলদি স্বাস্থ্যহীন মানুষ জীবনটাকে উপভোগ করতে পারে না। স্বাস্থ্যহীন মানুষ জীবনটাকে উপভোগ করতে পারে না, তার ভাল লাগে না কাজকর্ম, লেখাপড়া, কথাবার্তা, এক জায়গায় গিয়ে কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করা, কোনো গেস্টদের সাথে কথা বলা, তার দুর্বল স্বাস্থ্যের কারণে, ইল হেলথের কারণে তার ভালো লাগে না। তাহলে অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ, একটা অনুষ্ঠানে যাবে তার যেতে ভালো লাগে না। কি কারণে? তার শরীরটা ভালো লাগতেছে না, দুর্বলতা সব সময়, আনহেলদি। এ প্রোভার্ব গোজ দ্যাট, তাহলে একজন স্বাস্থ্যবান মানুষ কিন্তু লাইফকে এনজয় করতে পারে, অস্বাস্থ্য, তার স্বাস্থ্যহীন ব্যক্তি কিন্তু অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ। তাহলে এই স্বাস্থ্যই আসলে একটা বড় সম্পদ মানুষের জন্য। টাকা পয়সা মানুষের দরকার আছে, কিন্তু স্বাস্থ্য একটা বড় সম্পদ, এই কথাই কিন্তু এখানে বলতে চেয়েছে। পরবর্তী লাইনে এ প্রভাব গোজ দ্যাট, একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে। কি আছে? স্বাস্থ্য সম্পর্কে তোমরা অনেকেই জানো, কি সেটা?
হেলথ ইজ ওয়েলথ। তাহলে এখানে হবে হেলথ ইজ ওয়েলথ, তার মানে স্বাস্থ্যই সম্পদ। হেলথ ইজ HEALTH, হেলথ ইজ ওয়েলথ, WEALTH, হেলথ ইজ ওয়েলথ। এই হেলথ লিখে গিয়ে অনেকে কিন্তু এল দেয় না অথবা টি দেয় না, এটা বানানটা সঠিকভাবে লেখার চেষ্টা করবে। আর এখানে শোনো, এই যে প্রবাদ বাক্য, তোমাদের কিছু প্রবাদ বাক্য শেখা দরকার। প্রবাদ বাক্য এগুলো অবশ্যই তোমাদের শিখতে হবে, কারণ এই প্রবাদ বাক্যের উপরে দেখা যায় প্রতি বছর একটা না একটা হয় তোমার fill in the gaps with phrases and idioms, অথবা সেন্টেন্স কানেক্টরস হিসাবে থাকে, অথবা রাইট ফর্ম অফ ভার্বস হিসাবে থাকে, অথবা অন্য যে কোনো আইটেমের উপরে এই প্রবাদ বাক্য দিয়ে একটা 1 নম্বর বা 2 নম্বরের একটা প্রশ্ন থাকবে। কাজেই প্রবাদ বাক্যগুলো তোমরা যদি মুখস্থ করে নিতে পারো তাহলে সবচেয়ে ভালো। জি নম্বরে আমরা চলে আসবো এখন। শি লাভস রিডিং, একটা মেয়ের কথা বলা হয়েছে। আমাদের এখানে সবাই কিন্তু মেয়ে, কিন্তু পড়ার ফাঁকে একটা আনন্দের কথা বলি তোমাদের। গতকালকে আমাদের একটা মিটিং হলো, যে সমস্ত সাদিয়া আক্তার মনোযোগ দিয়ে শোনো। গতকালকে আমাদের একটা মিটিং হলো, আমাদের এখানে স্কুল শাখায় কিছু সিট খালি আছে, আমরা সেটা ফিল আপ করতে চাই। এক ভদ্রমহিলা দরখাস্ত দিয়ে গেছে তার বাচ্চা ভর্তি করার জন্য। সে লিখছে যে আমার মেয়েটা ক্লাস 1-এ এখানে চান্স পেয়েছে, এখানে ভর্তি আমি অলরেডি করিয়ে দিয়েছি। এখন ক্লাস যখন শুরু হবে তাহলে আমার তো 2 বাচ্চা, মেয়েটা তো এখানে ভর্তি করালাম, স্যার আমার আরেক বাচ্চা সে হচ্ছে ওয়েস্টার্ন স্কুলে পড়ে, এখন 2 জায়গায় যাওয়া আমার পক্ষে খুবই কষ্টকর। কাজেই আমার ছেলেটাকে যদি আপনারা এখানে ক্লাস 7-এ ভর্তি করিয়ে দিতেন তাহলে 2 বাচ্চা একত্রে নিয়ে যেতাম, একত্রে নিয়ে আসতাম, সুবিধা হতো। এখন আমাদের এখানে সে তার 7-এর ছেলেটাকে ভর্তি করাতে চায়। প্রথমে বলে নাই, বলছে 7-এর বাচ্চাটাকে এখানে ভর্তি করাতে চাই। আমরা চিন্তা করলাম তাহলে ভালোই হলো, প্রথমে তো ছেলে বলে নাই, তো আমাদের 7-এ সিট খালি আছে এখনো 10টার মতো, তো ওনার বাচ্চাটাকে যদি নিতে পারি 2 বাচ্চা নেওয়া আনা করতে ওনার সুবিধা হবে। কাজেই আমরা গার্ডিয়ানের সুবিধা তো অবশ্যই দেখব, কারণ স্টুডেন্টরা হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রাণ, তাহলে গার্ডিয়ানদের সুবিধা অসুবিধার কথা আমাদের চিন্তা করতে হবে ডেফিনেটলি। তো তাকে বললাম কি যে হ্যাঁ আপনার বাচ্চা এখানে সিট খালি আছে, আপনি একটা আবেদন করেন। আবেদন সে দিয়ে গেছে, আবেদনে লিখছে আমার ছেলেটাকে এখানে নিয়ে আসলে ভালো হবে, তার নাম অমুক। তো এটা যখন আমরা পরে দেখলাম উনি চলে গেছে তখন, তো স্বাভাবিক কারণেই সেটা বাতিল হয়ে গেল। আচ্ছা, এনিওয়ে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি শুনতে পাচ্ছ? 2-1 জনে রেসপন্ড করো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু 40 মিনিট যখন হয়ে যাবে তখন আমাদের এটা বন্ধ হয়ে যাবে। কয় মিনিট হয়েছে তোমরা হিসাব রেখেছো? 36 বাজে, তাহলে আর 4 মিনিট আছে। জি নাম্বারে দেখো, শি লাভস রিডিং, শি উইল বি রিডিং হোয়াইল উই, কি হবে? শি উইল বি রিডিং হোয়াইল উই শ্যাল বি প্লেইং ইন দ্য ফিল্ড। সে পড়তে থাকবে, সে সারাক্ষণ পড়ে, খেলার চেয়ে সে পড়াটাকে বেশি পছন্দ করে। তাহলে সে পড়তে থাকবে, আমরা যখন খেলতে যাই তখনও সে, তাহলে হোয়াইল উই শ্যাল বি প্লেইং ইন দ্য ফিল্ড, হোয়াইল তো লেখা আছে, তাহলে উই শ্যাল বি লিখে নাও তোমরা, উই শ্যাল বি প্লেইং, PLAYING, উই শ্যাল বি প্লেইং ইন দ্য ফিল্ড, অথবা উই শ্যাল বি প্লেইং
এইটুক দিলেও হবে। তারপরে চলে আসো 8 নম্বরে, হ্যাবিট অফ ইটিং ইজ অলসো ইম্পর্ট্যান্ট ফর গুড হেলথ। খাদ্যাভ্যাস সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমাকে টাইমলি খেতে হবে, পরিমিত খেতে হবে, সুষম খাদ্য খেতে হবে। তাহলে এই খাওয়ার অভ্যাসটা সুস্বাস্থ্য গঠন করার জন্য খুবই ইম্পর্টেন্ট। উই শুড ইট এ ব্যালেন্স ডায়েট। আমাদের ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত। কি জন্য আমাদের ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত? কি জন্য? টু মেনটেইন গুড হেলথ। যেহেতু আগে গুড হেলথের কথা বলা হয়েছে, তাহলে এখানে আমরা দিতে পারি টু মেনটেইন গুড হেলথ। এটাও সহজ সেন্টেন্স, এখানে কোনো ভুল নাই। টু মেনটেইন গুড হেলথ, তা খুবই সহজ এটা। আচ্ছা, আই নাম্বারে দেখো, আমরা লাস্ট একটা আছে, টাইম কি হবে? এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ সিরিয়াস প্রবলেম নাউএডেজ। এখনকার দিনে পরিবেশ দূষণ একটা মারাত্মক সমস্যা। পরিবেশ দূষণ একটি মারাত্মক সমস্যা। উই শুড প্ল্যান্ট ট্রিজ টু মেইনটেইন ইকোলজিক্যাল ব্যালেন্স অথবা টু সেভ দ্য এনভায়রনমেন্ট। এটাই ভালো, টু সেভ দ্য এনভায়রনমেন্ট, টু সেভ। আবার শোনো, আই নম্বরেরটা হবে উই শুড প্ল্যান্ট ট্রিজ টু, কি বললাম? টু সেভ দ্য এনভায়রনমেন্ট, টু সেভ দ্য এনভায়রনমেন্ট। এটাই সহজ সেন্টেন্স, টু সেভ দ্য এনভায়রনমেন্ট। আমরা সহজ চিন্তা করব, আগেই তোমাদের বলেছি, কারণ কঠিন চিন্তা করে কঠিন শব্দ ব্যবহার করলে নম্বর পাওয়া যাবে না। আমাদের আর একটা আছে, এটাই লাস্ট, টাইমও 1 মিনিট আছে নাকি? আচ্ছা, এনভায়রনমেন্ট পলিউশন ইন মেনি ওয়েজ। এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। বিভিন্নভাবে এনভায়রনমেন্ট পলিউশন হয়, বিভিন্নভাবে। আমাদের কিন্তু 27, আরও এখনও তো 3 মিনিট আছে। তাহলে উই শুড, না, এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। বিভিন্নভাবে পরিবেশ দূষণ হয়। পরের লাইনে কি? ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, এখনই সঠিক সময়। এরপরে সাবজেক্ট ব্যবহার করতে হয়, তারপরে V2। এটা অবশ্যই মনে রাখবা, ইট ইজ হাই টাইম এটা একটা বাধ্যতামূলক জিনিস, এবং সব সময় ইট ইজ হাই টাইম দিয়ে একটা থাকে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস V2। V2 তোমরা বুঝো, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে উই কন্ট্রোলড পলিউশন। ইট ইজ হাই টাইম উই কন্ট্রোলড পলিউশন। ইট ইজ হাই টাইম উই কন্ট্রোলড পলিউশন। CONTROLLED, কন্ট্রোলড পলিউশন, POLLUTION, পলিউশন। তাহলে আমরা এখানে আজকে একটা জিনিস শিখলাম, সেটা হলো যে কমপ্লিটিং সেন্টেন্স করার সময় সেন্টেন্সগুলোর সাথে তোমাদের একটা অর্থের মিল রাখতে হবে, এবং সহজ সেন্টেন্স লিখতে হবে, অতি সাধারণ সেন্টেন্স লিখতে হবে। আমাদের টাইম শেষ, আমরা আজকে এখানেই শেষ করছি। আর তোমরা যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে, আমাকে প্রশ্ন করতে পারো। আমার ফোন নম্বর হচ্ছে 01711789243। আমরা আবার পরবর্তী ক্লাসে হয় এটা নিয়ে, এই এই আইটেম অথবা অন্য কোনো আইটেম নিয়ে আমরা শুরু করব। আর তোমাদের একটা বাড়ির কাজ দিলাম, অল বোর্ড সবাই লিখো, অল বোর্ড কোশ্চেন নাম্বার 4, 2019। আবার শোনো, অল বোর্ড কোশ্চেন নাম্বার 4, 2019। এটা তোমাদের বাড়ির কাজ, মনে থাকবে? থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হুম।